তা এখন ডক্টর ইউনূস হয়তো নরমালি প্যারিসে গেছে, তার তো প্যারিসে অনেক সাম্রাজ্য আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সেন্টার আছে, এই আছে সেই আছে, কিন্তু মানুষ এটাকে মনে করছে যে সে পালিয়েছে। এইখানেই হচ্ছে বিপদের আসল। এখানেই হচ্ছে যে দৃশ্যপট পাল্টে গেছে, সিকোয়েন্স অফ ইভেন্টস পাল্টে গেছে। এবং আজকে আওয়ামী লীগকে যে অর্গানাইজ করছে বা আওয়ামী লীগকে যে শক্তিশালী ভাবে রাখছে, মানুষ বিবেচনায় নিচ্ছে, দল হিসাবে তার অর্গানাইজ হচ্ছে, এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং তাদের যারা সমর্থিত রাজনৈতিক দল তাদের। আমি শেষ করে দিই, তারপরে আমার শ্রদ্ধ ভাইরা, ভাই বড় ভাই বলবেন আওয়ামী লীগের রাজনীতিটা কি। মেইন রাজনীতি ধরেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে গুণগত লোকাল লোকদের, এমপিদের, মন্ত্রীদের মানে চুরি ডাকাতির মধ্যে তো খুব একটা পার্থক্য নেই। ম্যাক্সিমামেরই চুরি ডাকাতির অভিযোগ আছে এমপিদের, মন্ত্রীদের বা দলের লোকজনের, চাঁদাবাজি ইত্যাদি, মারধর, পাওয়ারের চর্চা করা, দল দখল করা, হাট দখল, বাজার দখল, হাইকোর্ট দখল, আপিল বিভাগ দখল, আজ্ঞাবহ প্রধান বিচারপতি নিয়োগ, দলীয় পিয়নের মতো লোককে অ্যাটর্নি জেনারেল নিয়োগ, মুচির মতো লোকদেরকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ। এই দুইটায় তো এই দুই দল এখন পর্যন্ত খুব একটা পার্থক্য রাখেনি। আমি বললে একদম নিত্যি দিয়ে মেপে দিতে পারবো। কিন্তু মৌলিক পার্থক্যটা কি ছিল, যে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে গৌরব মনে করে, এই যে আমার সামনে মেজর আক্তার জামান যে দলই করুক, উনি যতদিন বেঁচে থাকবেন আমি মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে সম্মান জানাবো। কারণ ওই তরুণ বয়সে পাকিস্তান, তরুণ বয়সে উনি যুদ্ধে গিয়েছিলেন কোন সাফল্যের জন্য না, নিজের দেশকে ভালোবেসে, এবং নিশ্চয়ই জানতেনও না যে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হবে। তো যাই হোক, এটা সব মুক্তিযোদ্ধার ক্ষেত্রে। কিন্তু সেইখানে আওয়ামী লীগের রাজনীতি ছিল যে দেখো আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বাংলাদেশে জয় বাংলা স্লোগান বলা যাবে না, বাংলাদেশে বঙ্গবন্ধু অপমানিত হবে, বঙ্গবন্ধুর কোনো স্মৃতিচিহ্ন থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না। এই জন্য আমি ভোট দেই না দিই, আমি আপনাকে পূর্ণিয়া ভাই, আপনার যারা আওয়ামী লীগ সমর্থক দর্শক তারা আবার আজকে আমাকে গালাগালি করবে, আমি সেটা জেনেই বলছি যে এই জন্য শেখ হাসিনা বলতো আমি ভোট দেই না দেই, আমি রাতের ভোট করি, আমি তুমি ভোট করি, ডামি ভোট করি, একতরফা ভোট করি, আমাকে তুমি এই জন্য রাখো কারণ আমি তো বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধুর নাম তুমি বলতে পারবা। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগতো যে 75 থেকে 96 পর্যন্ত আমরা রাষ্ট্রীয় টেলিভিশনে বঙ্গবন্ধুর ছবি দেখিনি, আমার কষ্ট লাগতো। একটা ছিল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে যখন তার এইটা যখন অসহ্যর পর্যায়ে চলে গেল, অর্থাৎ আর বলা যাচ্ছে না কিছু, বঙ্গবন্ধুকে উনি বিরক্তির জায়গায় নিয়ে গেলেন, সবকিছুর মধ্যে বঙ্গবন্ধু। আর মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আমার আব্বা, মানে হাসিনার ভাষায় বলছি, আমার আব্বা, আমার আম্মা আর আমি, আর কেউ নাই। তাজউদ্দিন আহমদ নাই, চার জাতীয় নেতারা নাই, আমাদের বীর সেক্টর কমান্ডাররা নাই, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী নাই, এই যে আমার সামনে বসা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান নাই, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা নাই, 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট তোফায়েল আহমেদ নাই, সিরাজ আলম খান নাই, আব্দুর রাজ্জাক নাই, শেখ ফজলুল হক মনিরটাও একটু একটু বলতো, তাও তার ফুফাতো ভাই বলে। তো এছাড়া আর কেউ নাই। কিংবা বামপন্থী ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাব যে গেরিলা বাহিনী করলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, সোভিয়েত ইউনিয়নের সাহায্য পেতে সমর্থন ভূমিকা পালন করলো, মোহাম্মদ ফরাদ এবং কমরেড মনি সিং সেপ্টেম্বরে সোভিয়েত ইউনিয়নে গেল তাজউদ্দিন সাহেবের নির্দেশে প্রতিনিধি হিসাবে, এগুলোর কোনো ইতিহাস নাই। আপনি তাকায় দেখেন পূর্ণিয়া ভাই, আপনার যে সমস্ত বন্ধুরা এখন আহাজারি করে যে মুক্তিযুদ্ধের কথা বলে না টেলিভিশনে, সেই আহাজারি ঠিক আছে, কিন্তু তারা যখন টিভির এডিটর ছিল, টিভির চালাতো, তারা মুক্তিযুদ্ধের সার্বজনীন কোন ইতিহাসটা বলেছে? মুক্তিযুদ্ধের এক দরিদ্র কৃষকের কোন গল্প বলেছে? দরিদ্র ক্ষেত মজুরের গল্প বলেছে? আদমজি পাটকলের শ্রমিকের আত্মহত্যের কথা বলেছে? সেই জন্যই আমরা আশা করেছিলাম ইউনূস 8 তারিখে ওত নিয়ে, শাহাবুদ্দিন সাহেব যেরকম বলেছিল, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যে ছাত্ররা তোমরা ক্যাম্পাসে চলে যাও, আমাদের বলতো উকিল তোমরা কোর্টে চলে যাও, আক্তার ভাই তো স্বাধীন মানুষ, বলতো আমি একটা সুষ্ঠু নির্বাচন দেব এবং নির্বাচনের আগে যতটুকু সংস্কার দরকার আর একটা প্ল্যান করি, যেটা নির্বাচিত সরকার পালন করে। সে সেই পথে হাঁটলো না, তার পেয়ে গেল ক্ষমতায় থাকার তীব্র নেশা। আর আমি জানি না, আক্তার ভাই আমাকে এনরিচ করেন, মুক্তিযুদ্ধে তার কি সে কোথায় কখন কি ছিল তাও আমার জানা নেই। তার একটা সাংঘাতিক দেখলাম পাকিস্তান প্রীতি, তার মুক্তিযুদ্ধ শুনলেই তার মনে যেন গায়ে জ্বর আসে, ঠিক যেরকম আক্তার ভাই নিশ্চয়ই এখনো করে, জামাত করুক আর না করুক, যে রাজাকার আলবদর শুনলে যেরকম আমাদের গায়ে জ্বর আসে,
সেরকম ইউনূসের ছিল, মুক্তিযুদ্ধ শুনলেই তার গায়ে আসে। আপনি যে বিবিসির ইন্টারভিউটা দেখেছেন, সে কিন্তু রিসেট বাটন বলেছে কখন? শেখ হাসিনা প্রসঙ্গে বলেনি। শেখ হাসিনা অন্যায় করেছে সেইটার প্রসঙ্গে বলেনি। যখন তাকে বারবার বলেছে ৩২ ভাঙলো কেন, তখন বলেছে আপনারা দেখেননি, রিসেট বাটনে চাপ দিয়েছে। এই যে ইউনূস, যে কারণে একজন দেশপ্রেমিক মানুষ থেকে গণধিকৃত মানুষ পরিণত হলো। আর আমি একটা কথা বলে এই প্রথমবার শেষ করি, ৫ থেকে ৮ তারিখ রাগের মাথায় কে কি ভেঙেছে সেইটা আমি নাইবা ধরলাম, কোল্যাটারাল ড্যামেজ বললাম, কিন্তু ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ ইউনূস, আসিফ নজরুল, সহ বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল গোপনে তরুণদেরকে বিভ্রান্ত করে ৩২ ভেঙেছে, ৩২ গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে, ওই দিন থেকে আমার ইউনূস, আসিফ নজরুল সহ রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্রদের দেখলে মনে হয় বাচ্চা বাচ্চা ইয়াহিয়া খান, বাচ্চা বাচ্চা গোলাম আজম, বাচ্চা বাচ্চা রাও ফরমান আলী, খাদিম রাজা সহ খুনিরা। এবং সে কারণেই বাংলাদেশের মানুষ ৩২ ভাঙার পাপ থেকে যেহেতু ইউনূসদের মুক্তি দেবে না, রাষ্ট্রকে বিপথে পরিচালিত করা, অহেতুক নির্বাচন দেরি করে দেওয়া, তো দিতেই চাইনি নির্বাচন। চতুর্থত, এই যে হামের মতো যে রোগকে, আক্তার ভাই তখন বিএনপিতে নিশ্চয়ই বড় জায়গায় ছিলেন, যেটা শহীদ জিয়ার আমলে শুরু হয়েছিল, হামের টিকা দেওয়ার কাজ, ইপিআই ১৯৭৯ সালে, তারপর হোসেন মোহাম্মদ এরশাদ কাজ এগিয়ে নিয়ে গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরো সাফল্যের পালকে যুক্ত করেছেন, এবং শেখ হাসিনা তো ভ্যাকসিনে জাতিসংঘ থেকে পুরস্কারই পেয়েছিল। সেই হামকে উনি জাদুঘর থেকে নিয়ে এসে আমার ৫০০ শিশুকে মৃত্যু মুখে ধাবিত করে। কাজী ইউনূস প্যারিসে থাক আর মেলবোর্নে থাক আর আসিফ নজরুল যেখানেই থাক, এদের বিচার হবে। আমি পুণ্যা ভাই আজকে বলি, এই সব বিএনপি যদি এই তদন্ত এলাও না করে, তাহলে বিএনপি জনপ্রিয়তা হারাবে। এরপরে যে সরকার আসবে তারাও তদন্ত যদি না করে, বাংলাদেশের মানুষ একদিন গণ আদালত করে তদন্ত করবে যে পাপ তারা করেছে। ওই যে একটা ছোটবেলা আমরা কথা শুনেছি যে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান পাপ। তা ৫ আগস্টের পরে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা হয়েছিল যে এতগুলো শিক্ষিত লোক এই রাষ্ট্র ক্ষমতা এসছে, তারা এমন কিছু কাজ করবে যা দেখে আক্তার ভাইয়ের সাবেক দল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করে, কিন্তু তারা রাজনৈতিক দলের চেয়েও জঘন্য নিকৃষ্ট কাজ করে। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আক্তার ভাই, ইউনূসের এই কথিত পলায়ন সম্পর্কে তো একটু পর্যালোচনা জানতেই চাই আপনার কাছে। সাথে মামুন ভাই প্রসঙ্গটা একটু তুলেছেন, এই যে ৪ জন উপদেষ্টা ইউনূসের পরিষদের, আপনার ফরিদা আক্তার, আসিফ নজরুল, সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এবং সবশেষ এসে তৌহিদ হোসেন, এই যে সবাই শুধু বলে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি ছিলাম না এই ক্যাবিনেট। তো এইটার মর্মার্থটা কি? সবাই ভাই আমি কিছু জানি না, সব করছে ওই কিচেন ক্যাবিনেট, আপনার কি মনে হয়? দেখো, আসলে মামুন ভাই যা বলেছে তারপরে আর কিছু বলার রাখে না। উনি ভদ্র ভাষায়, সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি বলেছেন। এদেশের মানুষের প্রচন্ড প্রত্যাশা ছিল, ৩ দিন অপেক্ষা করে যাকে আমরা পেয়েছিলাম তার ২ বছরের ফলাফল রাতের আধারে পালিয়ে যেতে হলো। ফ্রান্সে উনি গেলেন, প্রকাশ্যে গেলে ক্ষতি ছিল বোধহয়। উনি সাবেক উপদেষ্টা, তাহলে ওনাদের জাতি কি অবস্থা জানা দরকার ছিল। ওনাকে রাষ্ট্রীয় গোপনীয়তার মাধ্যমে পালিয়ে যেতে হয়েছে। উনিও তো পালিয়ে গেলেন, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছিল, সেও তো পালিয়ে গেল। কাজে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। এদেরকে নিয়ে মামুন ভাই বিচার চেয়েছে, আমরাও বিচার চাই, কিন্তু বিচার করা বড় কঠিন। কারণ গণ আদালতে বিচার করলে সমস্যা, আবার বিচার আদালতে গেলে তো আপনি জানেন আমাদের বিচার ব্যবস্থাটা কোন জায়গায় আছে। আপনি নিজে বলেছেন যে কি ধরনের লোক দেখে অ্যাটর্নি জেনারেল বানানো হয়, কি ধরনের লোক দেখে প্রধান বিচারপতি বানানো হয়। এটা মামুন ভাইতে তো ভালো কেউ জানে না। উনি হারে হারে টের পান, উনি প্রতিটা রন্ধে রন্ধে বুঝেন। উনি হাইকোর্টে একজন সচেতন সিনিয়র লয়ার, উনি জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে। আমি ঘুরে ফিরে আজকে সফলতার দিকে আসতে চাই। আজকে রাজনীতি, সরকার প্রধানদের রাজনীতি যেদিকে নতুন মন নিয়েছে, আজকে তারেক রহমান সাহেব যে উদাহরণটা সৃষ্টি করেছেন, এই উদাহরণটার উপর আমি আরো জোর দিতে চাই। এই উদাহরণটাকে আমি আরো গুরুত্ব দিয়ে সামনে আগায় নিতে চাই। আমরা আর পলায়নের রাজনীতি, ব্যক্তির রাজনীতি, ব্যক্তি স্বার্থের রাজনীতি, দলীয় রাজনীতি ঊর্ধ্বে উঠতে চাই।
আমরা পারঙ্গম দেখাতে চাই। উই ওয়ান্ট টু সি দ্য পারফরমেন্স। আমরা যে কোনো সরকারের পারফরমেন্স দেখতে চাই, ভালো হোক খারাপ হোক, পারফরমেন্স চাই, অ্যাকশন চাই। আজকে তারেক রহমান সাহেব নিরাপত্তা ছাড়া ঢাকা শহরে পরিদর্শন করেছেন, নিজে দেখেছেন, এতে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে। উনি সৎ কাজ করতে চান, যারা সৎ কাজ করতে চায় তারা ওনার পাশে এসে দাঁড়াবেন, মামুন সাহেবদের মতো লোকেরা ওনাকে সহায়তা করবেন, এটাই প্রত্যাশা। দেখেন ওনার যে মন্ত্রী পরিষদ আছে, বিশাল মন্ত্রী তৈরি করেছেন, দেখেন তো এই কোন মন্ত্রী আজ পর্যন্ত, এই যে ঈদ গেল, 2টা ঈদ গেল, বিভিন্ন ক্রাইসিস গেল, হাম নিয়ে ক্রাইসিস গেল, তেল নিয়ে ক্রাইসিস গেল, একটা কাউকে কোনো মাইল ফলো করতে দেখেছেন? একজন মন্ত্রীকে তার অবস্থান পরিষ্কার করতে দেখতে পেরেছেন? একজন মন্ত্রীকে দেখতে পেয়েছেন যে উনি ইনিশিয়েটিভ নিয়েছেন টু সলভ দিস প্রবলেম? আক্তার ভাই একটুখানি পাশ থেকে ইন্টারজেকশন করি। আপনি আসলে একটা আমার মনের কথা বলেছেন। আচ্ছা, এদের মধ্যে একটা বড় অংশের মন্ত্রীরা তো দীর্ঘদিনের রাজনীতিতে অভিজ্ঞ, কোন স্বতঃস্ফূর্ত জনগণের জন্য উদ্যোগ নাই, বলুন। এক্স্যাক্টলি। আর আমি এই কথাটি বলতে চাচ্ছি যে উনারা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে, তাহলে প্ল্যানটা বাস্তবায়িত কে করবে? নিশ্চয় আমি না, নিশ্চয় পুনিয়া না, নিশ্চয় মামুন ভাই না। কি বলেন মামুন ভাই? উনি সেই টিমটা তো বানিয়েছেন ওই উনার প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য। আজকে একমাত্র দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলয় থেকে বেরিয়ে এসে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি জাতির জন্য কাজ করতে পারি। এরকম কোন উদাহরণ আমরা দেখলাম না কেন হামের বেলায়? এরকম কোন উদাহরণ দেখলাম না আমরা তেলের যখন ক্রাইসিস হইলো, যখন মানুষের হাজার হাজার মানুষ লাইন দিয়ে গেল, তখন কেন আমরা দেখলাম না একজন মন্ত্রী তার বলয় থেকে বেরিয়ে আসতে? আপনি যেটা বলছেন, একজন মন্ত্রীকে তো আমরা দেখলাম না যে ওনার ইনিশিয়েটিভ আছে, যারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করার চেষ্টা, ব্যর্থ হতে পারে, ফেল করতে পারে, ফেল করা তো কোনো অন্যায় কিছু না ভাই। আমি চেষ্টা করব, চেষ্টা করে ব্যর্থ হইতে পারি, ব্যর্থ হওয়া তো অন্যায় না, চেষ্টা না করাটা অন্যায়। আজকে ওনার একজন মন্ত্রীকে দেখান যে এই মন্ত্রীগুলা এসে জনগণের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি দেখেন 4টা ভাই মারা গেল ওমানে, এক পরিবারে 4টি ছেলে, কত হৃদয় বিদারক। আমার 3জন পররাষ্ট্র উপদেষ্টা আছে, একজন উপদেষ্টা, একজন মন্ত্রী, আরেকজন ওই প্রতিমন্ত্রী, তার উপরে আমার ওই বিদেশি মন্ত্রী আছে, মানে এমপ্লয়মেন্ট মিনিস্টার আছে, তার বিমান মন্ত্রী আছে। একজন মন্ত্রীকে ওমানে যেতে পারতেন না ভাই? ওই 4টা লাশের পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? তাহলে তো বুঝতাম যে মন্ত্রীরা কনসার্ন, জাতির খবর রাখে। চিন্তা করতে পারে একটা পরিবার 4টি ছেলে, তরতাজা ছেলে একদিনে মারা গেল, তার প্রতি রাষ্ট্র পাশে দাঁড়ালো না। আপনি এই যে দেখেন একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত জিনিস ঠান্ডা হয় না, জিনিসটা আরো উত্তেজিত হচ্ছিল, উনি তো গিয়া ঠান্ডা করেছেন। কিন্তু ওনার স্বাস্থ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা কি করলেন? তার মানে আমরা দেখতে পাচ্ছি ওনার মন্ত্রী পরিষদটা কার্যকর নয়। মামুন ভাই, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই মন্ত্রী পরিষদকে দিয়ে উনি সামনে আগাইতে পারবেন না। সরি, জামাতের কিন্তু অবস্থান পরিষ্কার করেছে। জামাতের আমির সাহেব বলেছে, আপনারা পছন্দ করেন বা না করেন, আমি সেই দলে অংশগ্রহণ করেছি বলে বলছি না। গত সংসদে অধিবেশনে জামাত দেখিয়েছে, জামাত ওই আগেকার মতো বিরোধিতা করবে না, ভাঙচুর বিরোধিতা করবে না, প্রতিরোধের বিরোধিতা করবে না। তারা সরকার যদি অন্যায় করে সেটা প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু সরকার ভালো কাজ করলে তার সহযোগিতা করবে। এটা তো জামাতের আমির পরিষ্কার বলেছেন, জামাত ইসলাম বলেছেন। এবং আমরা মনে করি এই সরকার যেমন আজকে যে কাজটা করেছেন, কেউ তো বলবে না খারাপ। আমি যেখানে সমালোচক, আমি তো সেখানে খারাপ বলছি না, বলেন এটা ভালো কাজকে ভালো বলছি। কাজে আমি মনে করি ওনার যে আজকে যে মন্ত্রী পরিষদটা আছে, এটাকে নতুন করে রিসাফল করা দরকার, নতুন করে পুনর্গঠিত করা দরকার। জননেতা তারেক রহমান সাহেব অতীতে অনেকবার বলেছেন যে উনি আগামীতে যে মন্ত্রী পরিষদ করবেন, বিরত থাকা অবস্থায় বলছেন যে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন। ওনার কিন্তু একটা কমিটমেন্ট ছিল, আপনি যদি মনে রাখেন মামুন ভাই, উনি বলেছিলেন যে আগামীতে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করব। আপনি জাতীয় সরকারকে আওয়ামী লীগকে নিয়ে রাখেন না, আওয়ামী লীগকে বিরোধী দলে রাখেন, তারা
রাজনীতি বাইরে থাকুক, নির্বাচন করেন নাই, কিন্তু যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আপনি সেই দলগুলোকে নিয়ে নতুন সরকার গঠন করেন। আপনার ইসলামী ঐক্যজোট আছে, ইসলামিক আন্দোলন আছে, আপনার ওই হেফাজতে ইসলাম আছে, তারপরে যারা ওই যে খেলাফতে মজলিস আছে, তাদের প্রধান থেকে আপনারা মন্ত্রী নিয়ে আসেন, তার অভিজ্ঞ লোক। তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা দীক্ষায়, ধর্ম শিক্ষায়, মানুষের নৈতিক শিক্ষায় তারা কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতেছে বাংলাদেশে।